This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল আমরা দেখলাম খানিকটা সমঝোতায় এলো সরকার। সরকার প্রায় সমস্ত দাবি মেনে নিল জুনিয়র ডাক্তারদের। এইবার আন্দোলনের যে উৎসব, সে উৎসবটা থামছে না। এটাকে আমি প্রথমে রন্তিদার কাছে যাবো। রন্তিদা, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত আমি কয়েকটা কথা বলে দিই। দেখুন, এই মানে জুনিয়র ডাক্তাররা এই প্রথম আন্দোলন করলেন এমন তো নয়। ৮৩ এবং ৮৭ সালে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছিলেন, এবং ৮৭ সালের আন্দোলনটা আমি তখন সাংবাদিকতা পেশায় ৩-৪ বছর হলো প্রবেশ করেছি। ৮৭ সালের আন্দোলনটা আমার মনে আছে পরিষ্কার, তখন বামফ্রন্ট সরকার। তো সেই আন্দোলনটা যে খুব ছোট হয়েছিল তেমন কিন্তু নয়। মানে যাদের মনে আছে তারা মনে করতে পারবেন সেই আন্দোলন কিন্তু এখনকার আন্দোলনের মতোই হয়েছিল। তফাৎ যেটা, তখন এই টিভি মিডিয়া, এতগুলো মিডিয়া ছিল না, এই হাতে মোবাইল ফোন ছিল না, সেলফি তোলা, রিল বানানোর সুযোগ ছিল না, শুধু খবরের কাগজ ছিল। এবং সেই খবরের কাগজের ভেতর কিছু আবার সেই সময় শাসক দলের খুব ঘনিষ্ঠ ছিল। তো সেই আন্দোলনে আমার মনে আছে, ওই ভয়াবহ আন্দোলন, ওই প্রচন্ড আন্দোলনকে ভয়াবহ লাঠিপেটা করে তখনকার সিপিএম সরকার সেই আন্দোলনকে দমন করেছিল। এবারের আন্দোলনের সঙ্গে তফাৎ এটা যে এবারের আন্দোলন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নামিয়ে সেটা দমন করেননি। এমনকি আপনার মনে আছে বোধহয়, এই কিছুদিন আগে দিল্লিতে ডাক্তাররা এই একই দাবিতে তারা আন্দোলনে নেমেছিলেন, কর্মবিরতি করেছিলেন। ২১ জনের বিরুদ্ধে পুলিশ এফআইআর করেছিল। অমিত শাহের পুলিশ দিল্লিতে ২১ জনের ডাক্তারের বিরুদ্ধে এফআইআর করেছিল। সেসব কিছুই এখানে হয়নি। এখানে একটা আন্দোলন হয়েছে, ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছেন, ধর্ণা দিয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে। সেই ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী গিয়েছেন। এখন আমার বক্তব্য যে এই আন্দোলনটা কাদের আন্দোলন? এবার আপনি আসুন নন্দীগ্রামের প্রসঙ্গে। নন্দীগ্রামে আন্দোলন যখন হয় তখন আমি একদম পুরোদস্তুর পেশায় আছি। নন্দীগ্রামের আন্দোলন কিন্তু আপনার গ্রামে, মফস্বলে একটা সাড়া জাগিয়েছিল ঘটনা। এটাকে কেউ অস্বীকার করতে পারবেন না, যার ফলে সিপিআইএম কে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছিল। এবং সেই আন্দোলনে কারা ছিলেন? শহরের বিদ্বজ্জনরা যেমন ছিলেন, কলকাতায় বড় মিছিল হয়েছিল, তার পাশাপাশি গ্রামের কৃষকরা ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, মৎস্যজীবী ছিলেন, প্রত্যেক সর্বস্তরের মানুষ ছিলেন। এবারের যে আন্দোলন যেটা, সেটাকে আমি এখনো মনে করি যে হ্যাঁ, জুনিয়র ডাক্তার একটা আন্দোলন করেছেন, কিন্তু সেই আন্দোলনটা মূলত আপনি যদি দেখেন শহরের মধ্যবিত্ত উচ্চবিত্তদের আন্দোলন, একেবারেই আরবান একটা আন্দোলন। আমি যখন আন্দোলন চলেছে, আমি তখন গোসাবায় গিয়েছি। আমি একদিন হাওড়া থেকে শুরু করে হুগলি অব্দি, নদিয়া অব্দি আমি ঘুরেছি। আমার সঙ্গে আরো কয়েকজন ছিলেন আমাদের গণমঞ্চে, এবং বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। মফস্বল শহরের যে মধ্যবিত্ত উচ্চবিত্ত, তারা হয়তো এই আন্দোলনে পা মিলেছেন, কিন্তু এই আন্দোলনে খুব সাধারণ এই যে গ্রামীণ প্রান্তিক মানুষ, যাদের আমরা বলি প্রান্তিক গ্রামীণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের আমি দেখিনি। ধরুন এই যে কলকাতায় আন্দোলনটা হলো, সেখানে আপনারা দেখলেন যথেষ্ট মানে চেহারা চরিত্র দেখেই বোঝা যায় সচ্ছল পরিবারের লোকজন, মানুষজন, উচ্চবিত্ত পরিবারের মানুষজন, ভ্যানিটি ভ্যান থেকে নেমে আসা চিত্র তারকারা। আপনি বলুন তো, এই আন্দোলনে একজনও প্রান্তিক শ্রেণীর মহিলা, যারা ওই ধরুন আপনার বাড়িতে পরিচারিকার কাজ করে, বা যারা ভোর ৩টের সময় ক্যানিং বা সোনারপুর থেকে ট্রেন ধরে কলকাতায় আসেন সবজি বিক্রি করতে, মাছ বিক্রি করতে, হ্যাঁ, তাদের দেখেছেন? একটাও সেরকম চেহারা চোখে পড়েছে? রাত জাগার আন্দোলনে তাদের কেউ ডেকেছেন? কেউ ডাকেননি। তারাও সেই আন্দোলন থেকে নিজেদের ব্রাত্য মনে করে দূরে সরিয়ে রেখেছে। তাদের মনেও হয়তো ক্ষোভ আছে, কিন্তু এই আন্দোলনটা কিন্তু তাদের নিয়ে গড়ে ওঠেনি। আমার মনে আছে বাসন্তীতে আমি যখন গিয়েছিলাম, প্রত্যন্ত একটা গ্রামে, বাসন্তী শহরের থেকে, বাসন্তী থেকে বেশ কিছুটা কাঁচা রাস্তা পেরিয়ে যেতে হয়, সে গ্রামে যখন গিয়েছি, আমার সঙ্গে আরো অনেকে ছিলেন,
গ্রামের মানুষজন আমাদের বলছে, আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওই আন্দোলন এখানে, বলে না না এখানে এরকম কিছু নেই, এখানে এরকম কিছু নেই। নদিয়ায় যখন গিয়েছি বা কোন্নগর ডিস্ট্রিক্টে যখন গিয়েছি, ওখানকার মানুষরা বলছেন, তারা কিন্তু শহরের মানুষ কিন্তু নিম্নবিত্ত, কোন্নগর ডিস্ট্রিক্ট, তারা বলছেন বিচার তো আমরাও চেয়েছিলাম, কিন্তু আমরা এই যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাই, সেই হাসপাতালটা যখন বন্ধ থাকে আমরা তো চিকিৎসা পাই না, আমাদের কথা তো কেউ শোনে না। এই মানুষগুলো ব্রাত্য রয়ে গেল আন্দোলন। বলে আমি আমাকে আসবো যদি রঞ্জিত জিজ্ঞাসা আপনার করেন, কাছে, আমি আসবো এই প্রসঙ্গে আপনার কাছে। আমি তার আগে ডাক্তার বিশ্বাসের কাছে যাব। ডাক্তার বিশ্বাস, এই যে রন্তিদা বলছেন যে চিকিৎসা পায়নি বহু মানুষ, এটা তো বাস্তব সত্য। প্রায় 29 জন মানুষ বিনা চিকিৎসায় এই কদিনে মারা গেছে। ডাক্তারদের পক্ষ থেকে একটা লজিক দেওয়া হচ্ছে, একটা যুক্তি দেওয়া হচ্ছে যে এর আগেও প্রতি বছর এই রকম সংখ্যক মানুষই মারা যেত। তাহলে এই যে যারা আন্দোলনের বিপক্ষে, তারা যে যুক্তিটা দিচ্ছে যে 29টা মানুষ জুনিয়র ডাক্তারদের জন্য মারা গিয়েছে, এই লজিকটা কি দাঁড়ায় তাহলে আদৌ? একটা কথা পরিষ্কার করে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে ডাক্তারি মুভমেন্টটা খালি ডাক্তারদের ছিল না, পেছনে অনেকেই, অনেক রাজনীতিবিদ খেলা খেলেছে। কিছু সেলিব্রিটি ডাক্তার হয় না, এটা মিডিয়া তৈরি করেছে, কিন্তু কিছু ডাক্তার যাদের হাতে প্রচুর অর্থ আছে তারা পেছনে ছিল। আর এমন এমন লোকের কাছ থেকে এসছে যাদের কাছ থেকে অর্থ তাদের প্রচুর, এবং অর্থ খরচ করার জন্য তারা তৈরি ছিল। এইবার একটা কথা বলি, 30 থেকে 40 হাজার ফুটফল আউটডোরে আরজি করে, আর যে মিথ্যেটা বারবার দেওয়া হচ্ছিল 93,000 সিনিয়র ডাক্তার, 75,000 কিছু হচ্ছে মেডিকেল কাউন্সিলের হিসেব অবধি। এর মধ্যে যারা কিছু ডাক্তার যারা মারা গেছেন, কিছু ডাক্তার বাড়িতে বসে গেছেন, তারা প্র্যাকটিস করেন না। আর সিনিয়র ডাক্তার যে কথাটা বলছে বারবার, সিনিয়র ডাক্তাররা জুনিয়রদের কাজ করে দিচ্ছে, এটা একটা ডাহা মিথ্যে ছিল। 2-2.5 সিনিয়র ডাক্তার 10টা মেডিকেল কলেজে আছে, তারা জুনিয়র ডাক্তারদের দায়িত্ব কখনো পালন করতে পারে না। তারা 9টায় শুরু করে 5টায় শেষ করে দেয়। তারপরে তারা ছিল, এটা আমি বিশ্বাস করছি না। আর দ্বিতীয়ত হচ্ছে মানে চিকিৎসার অভাব তো মানুষ বুঝেছে, মানুষ পায়নি, সেটা বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে, বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। এই লড়াইটা ইগোর লড়াইতে চলে গেছিল, এবং এই ইগোর লড়াইটা এমন জায়গায় চলে গেছিল, জুনিয়র ডাক্তাররা ঠিক ডাক্তারি মনোভাব নিয়ে কাজ করতে আসেনি, তাদের মধ্যে কিন্তু বহু বহিরাগত এসে উপস্থিত হয়েছিল। নয়তো ওই জায়গাটাকে আমি বলবো মেলার জায়গা, আন্দোলনের জায়গা ছিল না। ওই মেলার জায়গায় সুইগি, জোম্যাটো, খাওয়ারের পর খাওয়ার, মানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, কোনো অভাব ছিল না, খাটের অভাব ছিল না, খালি জায়গাটা, বাড়ির থেকে জায়গাটা পরিবর্তন হয়েছিল। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে মানে বৈভবের, মানে একটা বৈভব দেখা গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের কথা ভেবে যে ডাক্তারিটা করা, সেটা একটুও ছিল না, কারণ এখানে রাজনীতি বেশি ছিল। এক শ্রেণীর রাজনৈতিক দল একেবারে একত্রিত হয়ে এই কাজটা করেছে সরকারকে বিপদে ফেলার জন্য। সরকারের কিছু ভুল ছিল, কিন্তু ভুলটাকে কাজে লাগাতে এবং ছাত্রদের এই মধ্যে লেলিয়ে দিতে। আর মিডিয়া, এক শ্রেণীর মিডিয়া যা করেছে, সেটা কিন্তু মানে আমি বলছি এটা মিডিয়ার ক্ষেত্রে লজ্জা। আপনি তো এতদিন ধরে সাংবাদিকতা করছেন স্যার, এতদিন ধরে সাংবাদিকতা করছেন, এই যে মিডিয়া তাতিয়ে গেছে, মুহূর্তের পর মুহূর্ত তাতিয়ে গেছে আর খবর দিয়ে গেছে, তাতে সেটা কিন্তু সত্যি মিডিয়া যা করলো, সেটা কিন্তু খুব মানে একেবারে মেনে নেওয়া যায় না। আমি মিডিয়া প্রসঙ্গে আসবো ডাক্তার বিশ্বাস, কিন্তু মিডিয়া প্রসঙ্গে এখানে আমাদের রন্তিদা আছেন, রন্তিদার কাছে জানতেই হয় এই যে পুরো ঘটনাক্রম, 35 দিনের ঘটনাক্রমে মিডিয়ার ভূমিকাকে আপনি কি চোখে দেখছেন রন্তিদা? প্রথমত মিডিয়ার ভূমিকা, মানে কয়েকটি মিডিয়ার ভূমিকা সত্যিই খুব নক্কারজনক আমি বলবো। দেখুন 29 জন মানুষ মারা গেছেন, যেটা ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা বলছেন যে না অত মারা যাননি, এটা গত বছর হয়েছিল। প্রথমত হচ্ছে যে 29 জন মানুষ কিন্তু যথাযথ চিকিৎসার অভাবে মারা গেছেন। মানে এরা সবাই যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তা না, হাসপাতালে গিয়ে সেখানে চিকিৎসা না পেয়ে মারা গেছেন। যেমন কোন্নগরের ওই যে ছেলেটি,
বিক্রম ভট্টাচার্য। বিক্রম সে তো হাসপাতালে গিয়েছিল, তাকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, জরুরি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, চিকিৎসা পায়নি, অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। এরকম বহু মানুষ আছে। বা ওই মুর্শিদাবাদের পিয়ারুল শেখ, হ্যাঁ, হাসপাতালে নিয়ে গিয়েছিল, চিকিৎসা পায়নি, ভর্তি হতে পারেনি, মারা গেছে। এই 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 হিসেবগুলো ধরেই তো 29 জন। আচ্ছা, যেটা বলার যে দেখুন, এদের ভেতর যখন আমরা যাই ওই কোন্নগরে বা রিষড়ায়, ওই পরিবারের মানুষজন আমাদের বলেছিলেন যে এই যে আমাদের ছেলেগুলো মারা গেল, আমরা কি বিচার পাবো না? এই যে 29 জন মারা গেলেন, আপনি কোন মিডিয়ায় দেখেছেন কত খবর হয়েছে? একটা দুটো বাদ দিলে বলি আমি, যে এই যে 29 জন মানুষ মারা যাচ্ছেন, কোথাও কোনো খবর হয়েছে? হয়নি। কোথাও কোনো খবর হয়নি। কাদের দেখানো হয়েছে? বিদ্যুৎজন সেলিব্রিটি বলে দেখানো হয়েছে একদল টলিউডের নায়ক নায়িকাকে। আমি তারা নামতেই পারেন, তাদের নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তারাই কি বাংলা মানে বাঙালির মুখ? একমাত্র তারাই বাঙালির মুখ, টলিউডের ওই নায়ক নায়িকারা? তাহলে এবং যাদের দেখানো হচ্ছে, আর যাদের দেখানো হচ্ছে, যেটা অরিন্দম বাবু বললেন, আমি একদম সহমত, যে আমি আমার 40 বছরের সাংবাদিকতা জীবনে এমন কোনো আন্দোলন দেখিনি যেখানে ওই বায়ো টয়লেট আনতে হয়, যেখানে সুইগি থেকে খাবার আসে, যেখানে কাসর ঘন্টা ঢাক ঢোল বাজিয়ে নাচ গান হয়। এরকম আন্দোলন আমি অন্তত দেখিনি, আমি কোথাও দেখিনি এরকম আন্দোলন। সিঙ্গুরের আন্দোলন হয়েছিল, নন্দীগ্রামের আন্দোলন হয়েছিল, গরিব গ্রামের গরিব চাষিরা আন্দোলন করেছিলেন। কোথাও সেটা কোনো ঢাক ঢোল বাঙিয়ে বায়ো টয়লেটের মানে, এবং আন্দোলনে যারা আসছিলেন, গাড়ি থেকে নেমে যারা আসছিলেন, যারা ক্যাব ভাড়া করে আসছিলেন, তাদের পোশাক আশাক, আমি আবার বলছি, এই আন্দোলনটা হচ্ছে আসলে যে শহুরে উচ্চবিত্ত মধ্যবিত্তদের আন্দোলন, এবং এই আন্দোলনটাকে আমি বলবো এটা একটা একদম শ্রেণী বিভাজন করে দিয়েছে বাঙালির ভেতরে। আমি আসবো এই আন্দোলনে যারা এই আপনার এই মানে আমি এটাকে বলতে পারি গ্ল্যামারাস আন্দোলন। আমি ডাক্তার বিশ্বাসের কাছে যাব। ডাক্তার বিশ্বাস, রন্তিদার কথা, এটা হচ্ছে গিয়ে উচ্চবিত্ত মধ্যবিত্তদের একটা আন্দোলন বিলাস। আপনি কিভাবে দেখছেন এটাকে? দেখুন, আমি একটা কথা আমি একটি চ্যানেলকে বলেছিলাম, এই ধর্ষণ মার্ডার হলে না এলিটিজমটা খুব কাজ করে। নির্ভয়া নিয়ে দিল্লি কাঁপিয়ে দিয়েছিল। ঝাড়খণ্ডে যে আদিবাসীরা প্রত্যেক দিন ধর্ষিত হচ্ছে তা নিয়ে আমরা একটা কথা বলি? হাঁসখালিতে গিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় একটি ছবি এঁকেছিলেন কি? পারেননি। ডাক্তাররা করেছিলেন কি? পারেননি, করেননি। এরকম হরিয়ানাতে একটা লোককে পিটিয়ে মেরে ফেলা হলো, একটা বাঙালি ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হলো, একটা আওয়াজ শুনেছেন? শুনবেন না, কারণ গ্ল্যামারটা ছিল না ওখানে, বায়ো টয়লেট ছিল না। যদি ওই গ্ল্যামার যদি থাকতো, লোকে চলে যেত। কলকাতার মোড়ে বসে, সল্টলেকের জায়গায় বসে 50টা মিডিয়া ক্যামেরার সামনে অনেক আন্দোলন করা যায়, কিন্তু আমাদের ভারতবর্ষে খেয়াল করে দেখুন, এলিটিজম আছে। একটা রেপ বা কিছু হলে এখানে ডাক্তার, এটা যদি হাসপাতালের জমাদারের বউ হতো, দেখতেন কত আন্দোলন হতো না। কিন্তু ওই ডাক্তার, ব্যাপারটা হচ্ছে সমাজে একটু উচ্চবৃত্ত ডাক্তার, তার সাথে আরজিকর কাজের জায়গা, আর এখানকার মহিলাদের সেটা একটু মানে আকৃষ্ট করেছে। হাঁসখালি নিয়ে করেনি, গ্রামের লোক হলে করেনি, একবারে গ্রামের লোক হলে কেউ করতো না। আর আমি আবার বলছি, সেটা এই যদি জমাদার হতো, কেউ করতো না। এখানে ডাক্তার বলে করেছে। একদম আমি স্যারের সাথে একমত যে সারা ভারতবর্ষে বিষয়টা হয়েছে, একটা এলিটিজম কাজ করে। যত উচ্চবৃত্ত লোক যদি তারা আঘাত পায়, তাদের জন্য মানুষ ঝাঁপাতে, তার জন্য মিডিয়া আছে, মিডিয়া এগুলোকে উস্কায়। এই আন্দোলন দুটো কারণে টিকেছে। একটা হচ্ছে সাধারণ মানুষ প্রথম দিকে ছিল, প্রথম 7 দিন, তারপরে মিডিয়া টেনে গেছে, তা না হলে এই আন্দোলন টিকতো না। আমি রন্তিদার কাছে আসবো। রন্তিদা, আপনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সুনীল সেনগুপ্তর সন্তান, এমপি আমাদের, এবং এমপি ছিলেন না উনি, উনি এমপি ছিলেন না কখনো, উনি ট্রেড ইউনিয়ন করেছেন চিরকাল, ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন। আমার একটু আমার সূত্রে ভুল আছে আর কি, আমার কাছে যা আছে তা ভুল। যাকে আপনি ওই রকম একজন বামপন্থী মানুষের সন্তান, আপনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, তাকে খুব কাছ থেকে দেখেছেন, আবার আপনি বিজেপির রাজনীতিটাও খুব ভালো করে দেখেছেন। আপনার কি মনে হয় না যে এই ঘটনায় রাজনীতি ঢুকে গিয়ে এই আন্দোলনটাকে অনেকটাই জলো করে দিল?
অবশ্যই। আমি দেখুন 14ই আগস্ট রাতে যে রিক্লেম দ্য নাইট যেটা ডাক দিয়েছিলেন মহিলারা, সেই ডাকে কিন্তু অনেক সাধারণ মহিলা তারাও পা মিলিয়েছিলেন। তাদের কাছে একটাই তখন প্রশ্ন ছিল যে এই যে মেয়েটিকে নৃশংসভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে তার একটা বিচার চাই এবং খুনিদের ধরতে হবে। একটা আবেগ থেকে অনেক সাধারণ মহিলারা সেদিন রাস্তায় বেরিয়ে পড়েছিলেন, আমার স্ত্রী মেয়ে তারাও বেরিয়েছিলেন। এবার যেটা হলো যে দুটি রাজনৈতিক দল, আমি খোলাখুলি বলি, সিপিআইএম এবং বিজেপি, যারা নির্বাচনে কিছুই করতে পারেনি, মানে নির্বাচনে মোকাবিলা করার, তৃণমূলকে মোকাবিলা করার শক্তি যাদের নেই, তারা এই আন্দোলনটিকে নিজেদের মতো করে চালিত করার চেষ্টা করে। বিশেষ করে সিপিআইএম, বিজেপিও করেছে। এখন অবশ্য এই আন্দোলনে বিজেপি একটু পিছিয়ে পড়েছে, রাস্তার আন্দোলনে সিপিআইএম অনেক এগিয়ে। এটা যেটা করলো, একটা নাগরিক আন্দোলন যেটা হতে পারতো সেটাকে এরা গলা টিপে নষ্ট করলো। এবং যেটা দেখা গেল যে এদের এই ঢুকে পড়ার ফলে যে এই যে মেয়েটির বিচার, এই মেয়েটির খুনিদের ধরা, তার যে বিচার, হ্যাঁ, এই দাবিটা কিন্তু পেছনে চলে গেল। এরা সামনে নিয়ে এলো দফা 1 দাবি 1, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। অর্থাৎ এদের টার্গেট একটাই, যে করে হোক তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দাও। মানে আমরা মেয়েটার হত্যার বিচার যেন চাইছি না এরা। এবং দেখবেন এই পুরো ব্যাপারটাই পেছনে চলে গেল। এবং এদের পিছনে মদত দিল কে? এরা তো আছেই। যেটা অরিন্দম বাবু বলছেন, আমি একটু খোলসা করে বলি, কিছু ডাক্তার নেতা আছেন, তারা হঠাৎ নেতা সেজে এলেন, তারা কেউ সরকারি হাসপাতালে কখনো মানে চাকরি করছেন না বা করেন না। তারা বেসরকারি হাসপাতালে 1,500-2 হাজার টাকা ফিস নেওয়া ডাক্তার। হ্যাঁ, এদের মধ্যে একজন সিপিএম এর ডাক্তার নেতা আছেন, তিনি একটি কলকাতার বেসরকারি নার্সিং হোমে হাসপাতালে 1,500 টাকা ফিস নিয়ে রুগী দেখেন। হ্যাঁ, তিনি এসে এখানে নানা রকম মন্তব্য করতে শুরু করলেন, এই করতে শুরু করলেন। আরেকজন ডাক্তারবাবু, তিনি রোজ সন্ধ্যেবেলা টিভি চ্যানেল আলো করে বসেন। হ্যাঁ, তিনি কখনো বেসরকারি সরকারি হাসপাতালে গরিব রুগীদের দেখেন না, তার ফিস কত সেটাও সবাই জানে। তিনি এসে পড়লেন নেতৃত্বে, আর বাম অতি বাম কিছু নেতারা ঢুকে পড়লেন। এবং যেটা হলো যে সরকারি চিকিৎসা ব্যবস্থাটাকে পঙ্গু করে দেওয়ার জন্য পেছনে এসে দাঁড়ালো যে বেসরকারি এই যে হসপিটাল লবি, কর্পোরেট লবি, এটা পরিষ্কার করে বলতে হবে এখন। কারণ এরা পেছনে এসে দাঁড়ালো, এরা চাইছে এবং এখনো চায় এরা যে সরকারি চিকিৎসা ব্যবস্থাটাকে একদম তছনছ করে দাও, যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ ঘটিবাটি বেঁচে হলো এদের এই বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা নিতে ছুটে আসে। আপনি জানেন এই যে 1 মাস ধরে এই আন্দোলন চললো, এর ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত করা হলো যারা সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য যায়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, হ্যাঁ, গ্রামের প্রান্তিক মানুষজন। তারা তো চিকিৎসাটা তো কারোর জন্য অপেক্ষা করে না। তাদের অনেকেই ঘটিবাটি বেঁচে এখন বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হয়েছে, এবং এই সময়ের ভেতর বেসরকারি হাসপাতালের আয় 40% বেড়েছে। এটা তো প্রশ্ন তুলতে হবে এখন যে এই আন্দোলনটা কার স্বার্থে হয়েছে।